ওকে, আমাকে একটু বলেন তো যে ডট অপারেটর কেন ইউজ করতে হয় টু অ্যাক্সেস এ মেম্বার। ডটের বাম পাশে কি থাকে? Why you use dot operator? বলেন, why you need this? তো কভার করা হয়েছে কত, মানে ঈদের বন্ধের আগে। So tell me why you need to use dot. যেমন নোড n1. What is n1? অবজেক্ট। তো তাহলে নোড ক্লাসের একটা ফিল্ড যদি হয় ভ্যাল, তাহলে আমি কিন্তু বলতে পারবো না যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ভ্যাল, এটা বললে হবে? কেন হবে না? কিন্তু n1 ভ্যাল কিন্তু একটা ইন্টিজার, নোড ক্লাসের একটা ফিল্ড, রাইট? তো আমরা যদি আমাদের এই নোড ক্লাস দেখি, এখানে আছে, ইউ ক্যান সি নোড ক্লাসের একটা ফিল্ড কি, কয়টা ফিল্ড আছে নোড ক্লাসে? 3টা ফিল্ড, ভ্যাল, প্রিভিয়াস এন্ড নেক্সট। হ্যাঁ, নোড ক্লাসটাকে আমরা আবার রিরাইট করেছি পরে, এই যে। এখন বলেন তো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন নোড ক্লাস? মেম্বার কি হতে পারে অফ এ ক্লাস? মেম্বার ক্যান বি, ক্লাসের মেম্বার কারা? হ্যাঁ, তারা কারা? তাহলে আমার এই নোড ক্লাসের কয়টা মেম্বার আছে? এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে, কিভাবে বলেন? হ্যাঁ, 3টা হলো, তারপর 4টা বললেন যে? না, কোথায় পাইবে? হ্যাঁ, প্রিন্ট নোট। প্রিন্ট নোটটা কি, কি ধরনের মেম্বার? মেম্বার ফাংশন। আর ভ্যাল প্রিভ নেক্সট হচ্ছে মেম্বার, মেম্বার ডেটা। তো ওদেরকে আমরা বলি ফিল্ড, আর মেম্বার ফাংশনকে বলি মেথডস। এগুলো ভুলে গেলে কি করে হবে? বেসিক। তাহলে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দিস নোড ক্লাস? কোথায় 4? তিনটা ফিল্ড, 2টা মেথড, প্রিন্ট নোড আর ইনিশিয়ালাইজ নোড। তাহলে 2টা মেথড আছে, 3টা ফিল্ড আছে। এখন এই মেম্বারগুলোকে যদি আমি ইউজ করতে চাই, আমাকে ডট ইউজ করতে হয়। কেন? ধরেন এই ভ্যাল, আমি এখন এই ভ্যালকে যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট ভ্যাল দিলে প্রিন্ট হবে না হবে না? হ্যাঁ, না হবে না। ভ্যাল কি ইন্ডিপেন্ডেন্ট ইন্টিজার? আমি যদি বলি যে ইন্ট এক্স, এক্স কে প্রিন্ট করলে কোনো অসুবিধা নাই, সরি, ভ্যাল তো ইন্ডিপেন্ডেন্ট না, ভ্যাল তো অবজেক্টের ভিতরে আছে। তাহলে আমাকে বলতে হবে n1 ডট ভ্যাল। কোন নোডের ভ্যাল?
val cannot exist if there is no object. অবজেক্ট থাকলেই ভ্যাল থাকবে। তাহলে আমার এখানে অবজেক্ট আছে n1 n2 যে কয়টা, অবজেক্টই যদি না থাকে তাহলে ভ্যাল থাকবে কি করে? কারণ ভ্যাল ইজ নট এন ইন্ডিপেন্ডেন্ট ইন্টিজার, ইট ইজ এ মেম্বার ডেটা অফ এ ক্লাস। তার মানে ভ্যালের মেমোরি ইজ পার্ট অফ অবজেক্ট মেমোরি। তাহলে এইখানে একটা নোড আছে, তারও একটা ভ্যাল আছে, এইখানে একটা নোড আছে, তারও একটা ভ্যাল আছে। তাহলে এই নোডের যে ভ্যাল, তার ভ্যালু আলাদা, এই নোডের ভ্যালেরও ভ্যালের ভ্যালু আলাদা। তাইলে প্রত্যেকের মেমোরি আলাদা। তাহলে এই ভ্যালের মেমোরি ইজ পার্ট অফ দ্য নোড 1 আর এই ভ্যালের মেমোরি ইজ পার্ট অফ দ্য নোড 2। তাহলে আমার যদি 100টা নোড থাকে, তাহলে এই যে প্রিন্ট ভ্যাল কার ভ্যালু প্রিন্ট করবে? তাহলে আমাকে বলতে হবে যে n1 নোডের ভ্যালু, n1 ডট ভ্যাল। একইভাবে আমি যদি এখন আমার এই প্রিন্ট নোড মেথডটাকে কল করতে চাই, এটা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হতো আমি বলতে পারতাম প্রিন্ট নোড। কিন্তু প্রিন্ট নোড তো একটা ক্লাসের মেম্বার, এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট ফাংশন না। পাইথনে যেটা করা যায় যে ক্লাসের ভেতরের ফাংশন ছাড়াও এমনিও ইন্ডিপেন্ডেন্ট ফাংশন বানানো যায়, তাই না? তো তাহলে এই প্রিন্ট নোড তো কোনো একটা অবজেক্টের নোড অবজেক্টের ভ্যালুকে প্রিন্ট করবে। তাহলে আমাকে বলতে হবে যে n1 ডট প্রিন্ট নোড অথবা n2 ডট প্রিন্ট নোড। ঠিক আছে? তো তাহলে এই মেম্বার অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ ফিল্ড হলে রিড রাইট করা, মেথড হলে কল করা, এটা যদি আমরা করতে চাই ফ্রম আউটসাইড অফ দ্য ক্লাস, দেন যেখান থেকে এটাকে ইউজ করা হচ্ছে সেখান থেকে ওই স্টেটমেন্টে বলতে হবে যে হু ইজ দ্য অবজেক্ট or who is the client of this call. তাহলে প্রিন্ট নোড মেথডটাকে আমরা প্রথমবার কল করলাম, ক্লায়েন্ট n1। এই একই প্রিন্ট নোডকে আমরা সেকেন্ড টাইম কল করতে পারি with another node as client object। তাহলে প্রথমবার যখন প্রিন্ট নোড এক্সিকিউট হবে, এই মেথডটা যখন এক্সিকিউট হবে, নোড ক্লাসের একটা মেথড, এই যে এখানে আছে প্রিন্ট নোড, এই প্রিন্ট নোডটা যখন এক্সিকিউট হবে প্রথমবার, তখন সে তার ক্লায়েন্টকে তখন n1 এর ফিল্ডগুলোকে ইউজ করবে। একই প্রিন্ট নোড যখন আবার এক্সিকিউট হবে তখন তার ক্লায়েন্টকে, তো সেকেন্ড টাইম সে যখন এক্সিকিউট হবে তখন যেহেতু তার ক্লায়েন্ট n2, তখন সে ওই প্রিন্ট নোডের মধ্যে যদি বলা থাকে ভ্যালকে প্রিন্ট করো, তখন সে n2 এর ভ্যালকে প্রিন্ট করবে। So therefore you need a client object, okay, to call a method or to read or write a field from outside। এটা মাথায় রাখবেন, from outside। outside of what? outside of class। যে ক্লাসের মেম্বার অর্থাৎ ফিল্ড অথবা মেথড, সেই ক্লাসের আউটসাইড। তাহলে এই কোডগুলো কিন্তু নোড ক্লাসের ভেতরে লেখা না, মোস্ট লাইকলি এই কোডগুলো অন্য কোথাও লেখা হয়েছে, তার মানে আউটসাইড অফ দ্য নোড ক্লাস। সেটা একটা বাটনের অন অ্যাকশন হতে পারে, বা সেটা অন্য আরেকটা ক্লাসের মেথড হতে পারে। ইন আইদার কেস ইউজটা হচ্ছে বাইরে। তো যখনই বাইরে থেকে ইউজ করবে তখন অবশ্যই ক্লায়েন্ট থাকতে হবে। ক্লিয়ার? ওকে। না, আমরা যদি এখন এই মেথডটা দেখেন, ইনিশিয়ালাইজ নোড, এই মেথডটা কি করতেছে? ধরুন আমি এখানে কোডটা লিখেই ফেলি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ভ্যাল। এখন খেয়াল করেন
Some class, there is a sum class. Okay. Now sum class has a method called sum method. এখন এই সাম মেথডের মধ্যে যদি আমরা নোড ক্লাসের কোনো মেথডকে বা ফিল্ডকে ইউজ করতে চাই, ক্লায়েন্ট দিতে হবে, কারণ সাম মেথড ইজ অ্যান আউটসাইডার অফ হুম, আউটসাইডার অফ নোড ক্লাস। তাইলে এই সাম মেথড কি নোড ক্লাসের পার্ট নাকি আউটসাইডে আছে? সাম মেথড আউটসাইড, এটা আরেকটা ক্লাসের মেথড, তার মানে সাম মেথড ইজ অ্যান আউটসাইডার। এখন সাম মেথড যখন নোডকে ইউজ করতে চাইবে, নোডের কোনো ফিল্ড বা মেথডকে ব্যবহার করতে চাইবে, তখন তাকে ক্লায়েন্ট বলতে হবে যে n1.val অথবা system.out.print n1.val। মেথড কল করতে হলে n1.initialize node, then n1.print node। ওকে, তাহলে এই যে ভ্যালটাকে ইউজ করা হচ্ছে, হু ইজ ইউজিং দিস ভ্যাল? এই সাম মেথড। আচ্ছা, আবার দেখেন এই একই ভ্যালকে কিন্তু প্রিন্ট নোডও ইউজ করতেছে, বাট প্রিন্ট নোড যখন ইউজ করতেছে তখন কিন্তু সে কোনো ক্লায়েন্ট দিচ্ছে না, সে বলতেছে শুধু ভ্যাল। বা ইনিশিয়ালাইজ নোড যখন ভ্যালের ভ্যালু বসাচ্ছে এবং প্রিভিয়াস এবং নেক্সটকে নাল করে দিচ্ছে, তখন কিন্তু সে বলতেছে না যে সামথিং ডট ভ্যাল ইকুয়াল টু 0, ওকে, সামথিং ডট প্রিভিয়াস ইকুয়াল টু নাল সামথিং, সে শুধু সিম্পলি বলতেছে ভ্যাল প্রিভিয়াস নেক্সট। তো তার মানে যখন এটা ইনসাইডে ইউজ হবে তখন ক্লায়েন্ট ম্যান্ডেটরি না। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো এই যে ভ্যালটাকে প্রিন্ট নোড প্রিন্ট করতেছে, সে কোন অবজেক্টের ভ্যালকে প্রিন্ট করবে? এখানে তো ক্লিয়ার যে n1 এর ভ্যালকে প্রিন্ট করো। আউটসাইড থেকে যখন সাম মেথড প্রিন্ট করতে চাচ্ছে, সাম মেথড বলেই দিচ্ছে system.out.print কে যে n1 এর ভ্যালকে প্রিন্ট করো। কিন্তু নোড ক্লাসেরই মেথড প্রিন্ট নোড যখন ভ্যালকে প্রিন্ট করতেছে তখন বলতেছে না ক্লায়েন্টকে, তাহলে সে কোন অবজেক্টের ভ্যালকে প্রিন্ট করবে? এখন ক্লায়েন্ট অবজেক্ট যদি জানা না থাকে তাহলে তো ভ্যালকে পাবে না, কারণ ভ্যালের মেমোরি ইজ পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি। সো we have 1000 objects, each of those node objects has its own val। তাহলে খালি ভ্যাল বললে এখানে বুঝবে কি করে? কিন্তু আমরা তো এখানে কোনো ক্লায়েন্ট অবজেক্ট স্পেসিফাই করা হয় নাই। এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যে এখানে প্রিন্ট নোড ইজ ট্রাইং টু ইউজ দ্য ভ্যাল। নাও প্রিন্ট নোড ইজ নট অ্যান আউটসাইডার, it is a member of the node class and it is trying to access another member of node class which is val। তো তাহলে এই একই ক্লাসের মেথড যখন একটা আরেকটা মেম্বারকে ইউজ করবে, তখন যেহেতু বলা হচ্ছে ক্লায়েন্ট দেওয়াটা ম্যান্ডেটরি না, তখন কম্পাইলার বুঝে নিবে এই প্রিন্ট নোডের তো একটা ক্লায়েন্ট আছে, এটাকে কি কোথাও না কোথাও কল করা হয়েছে। তাইলে এই প্রিন্ট নোডের যে ক্লায়েন্ট, ভ্যালের ক্লায়েন্টও সেই হবে। তাইলে এটা কিন্তু মেথডের বডি, দিস ইজ দ্য বডি অফ দ্য মেথড, রাইট? না, বডি বানালেই তো এক্সিকিউট হয় না। বডিটা হচ্ছে যে কল হলে কি এক্সিকিউট হবে, বাট এক্সিকিউশন হতে হলে ওটাকে কল করতে হবে। তাইলে এই প্রিন্ট নোডকে কোথাও না কোথাও কল করা হয়েছে, তাহলে আমাদের জানা মতে এখানে কল করা হয়েছে। তাহলে প্রিন্ট নোডের ক্লায়েন্ট কে এখানে, তার মানে এই কলটার জন্য যখন এটা এক্সিকিউট হবে তখন এই ভ্যালের ক্লায়েন্টও n1। সো যখন এই প্রিন্ট নোডকে প্রথমবার যখন কল করা হবে তখন ওর ক্লায়েন্টকে n1। তো তখন মেথডটা যখন এক্সিকিউট হবে ও তো জানে যে ওর ক্লায়েন্ট n1, তখন ও দেখবে যে ভ্যালকে ইউজ করা হচ্ছে, তখন অটোমেটিক ধরে নেবে যে এই ভ্যালটা n1 এরই ভ্যাল, কারণ মেথডটা n1 কেই সার্ভ করতেছে।
n1 যেহেতু মেথডের ক্লায়েন্ট, তার মানে this method is supposed to use the fields of a client n1. তার মানে এখানে যদি একটা ফিল্ড পাওয়া যাচ্ছে ক্লায়েন্ট বলা নাই, তার মানে এটা n1 এরই ভ্যালু। সো দিস ইজ কল্ড ইমপ্লিসিট ক্লায়েন্ট, এক্সপ্লিসিটলি বলা হয় নাই। তাহলে আউটসাইড থেকে যখন আমরা একটা ফিল্ড বা ফিল্ডকে রিট্রাইট করব বা একটা মেথডকে কল করব, অবশ্যই ক্লায়েন্ট স্পেসিফাই করে দিতে হবে ফ্রম আউটসাইড। কিন্তু যখন ক্লাসেরই মেথড যখন ওই ক্লাসেরই আরেকটা মেথড বা ফিল্ডকে ইউজ করবে, তখন ক্লায়েন্ট দেওয়াটা ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে কি হবে, যে মেথড ওদেরকে ইউজ করতে চাচ্ছে তার একটা ক্লায়েন্ট আছে, তাকে কোথাও থেকে কল করা হয়েছে, তার ক্লায়েন্টই তখন ও যাদেরকে ইউজ করতেছে তাদের ক্লায়েন্ট হয়ে যাবে। সো দ্যাট ইজ ইমপ্লিসিট ক্লায়েন্ট। এনি কোশ্চেন? না বুঝে থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ, এখন দেখেন এসি একটা ক্লাস, ওকে। নাও লেটস সে এসি ক্লাস হ্যাজ এ মেথড কল্ড সেট টেম্পারেচার। এখন সেট টেম্পারেচার মেথডটাকে যদি আমি অ্যাজ এ ফ্যাকাল্টি কল করতে চাই, তো রিমোট দিয়ে আমি সেট টেম্পারেচারকে কল করলাম। এখন সেট টেম্পারেচারকে যদি কল করি এবং লেটস সে ওই মেথডের একটা প্যারামিটার আছে ইন্টিজার 26 বা 28 যা দিব আর কি কল করার সময়, তাহলে ওই টেম্পারেচারটা সে সেট করবে। এটাই সেট টেম্পারেচার মেথডের কাজ, এবং এইটা এসি ক্লাসের একটা বিল্ট ইন মেথড। এখন এটাকে যদি আমি কল করি, আমি তো আর এসি পাই, আমি তো বাইরের একটা অন্য একটা ক্লাস, আমি ফ্যাকাল্টি ক্লাসের একটা অবজেক্ট বা আপনি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট, আপনি তো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট না। তাহলে আমার একটা মেথড, আমি এখন গরম ফিল করতেছি, তাহলে আমি এখন আমার একটা মেথডের মধ্যে থেকে সেট টেম্পারেচার মেথডকে কল করব এসি ক্লাস। এখন আমি যদি শুধু সেট টেম্পারেচার বলি, তাহলে কোন এসি টেম্পারেচার সেট করবে? এসি 1, এসি 2 না এসি 3? কোনটাই তো করবে না। তা আমাকে বলতে হবে যে এসি 1 ডট সেট টেম্পারেচার। ইন দ্যাট কেস এই এসির মেথডটা এই এসির জন্য এক্সিকিউট হবে। একই মেথড, ক্লাস তো একটাই, কিন্তু যখন আমি বলবো যে এসি 2 ডট সেট টেম্পারেচার, তখন সেট টেম্পারেচার মেথড এই এসিটার কম্পোনেন্ট ইউজ করবে। যখন আমি বলবো যে এসি 3 ডট সেট টেম্পারেচার, তখন সেট টেম্পারেচার মেথড ওই থার্ড এসির কম্পোনেন্ট ইউজ করবে টু সেট দ্য টেম্পারেচার। তা কম্পোনেন্ট গুলো যদি আপনি ফিল্ড হিসেবে চিন্তা করেন, কম্প্রেসর এন্ড আদার থিংস, সেন্সর, তাই না? তাহলে যে সেন্সর, কম্প্রেসর এগুলো যে ইউজ করবে, এগুলো তো অবজেক্টের পার্ট। তাহলে এই এসির মধ্যেও কম্প্রেসর আছে, সেন্সর আছে, ওই এসির মধ্যেও আছে, ওই এসির মধ্যেও আছে। তাহলে সেট টেম্পারেচার কোন এসির কম্প্রেসর এবং আদার কম্পোনেন্ট ইউজ করবে টু সেট দ্য টেম্পারেচার? যে এসিকে আমি ক্লায়েন্ট হিসাবে ইউজ করব। তাহলে আমি যদি বলি যে এই এসির রিমোট ইউজ করি, তাহলে এসি 1 ডট সেট টেম্পারেচার, ওই এসির রিমোট ইউজ করলে এসি 2 ডট সেট টেম্পারেচার। তাহলে এই ক্লায়েন্ট দিতে হচ্ছে কেন? কারণ ফ্রম আউটসাইড, আউটসাইড কে ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড থেকে এসির মেথডকে কল করা হয়েছে, বা স্টুডেন্ট ক্লাসের একটা মেথড থেকে এসির মেথডকে কল করা হয়েছে। সো ফ্রম আউটসাইড এই মেথডটা কল করা হচ্ছে। সো দেয়ারফোর যেখান থেকেই কল করা হচ্ছে সেখান থেকেই ক্লায়েন্ট সাপ্লাই দিতে হবে। মেক সেন্স? এখন ভেতর থেকে কলটা কি, ভেতর থেকে কখন কল হতে পারে? এখন আমি সেট টেম্পারেচার মেথডকে কল করে দিলাম, তা আমাকে একটা ক্লায়েন্ট দিতে হবে। সো লেটস সে আই এম টেলিং এসি 1 ডট সেট টেম্পারেচার। তাহলে সেট টেম্পারেচার মেথড কাজ করা শুরু করলো এই এসির জিনিসপত্র ব্যবহার করে। এখন এসি ক্লাসেই মনে করেন আরেকটা মেথড আছে যে রেগুলেট কম্প্রেসর পাওয়ার। তাহলে কম্প্রেসরের পাওয়ার বাড়াবে না কমাবে, কত ওয়াটে চলবে, এইটাকে রেগুলেট করার জন্য একটা মেথড আছে, ওটাও এসি ক্লাসের মেথড।
সেট টেম্পারেচারও এসি ক্লাসের মেথড, কিন্তু আমি বাইরে থেকে কল করেছি সেট টেম্পারেচার, সো AC1 ডট সেট টেম্পারেচার। এখন সেট টেম্পারেচারের মধ্যে আবার রেগুলেট কম্প্রেসর পাওয়ার মেথডকে কল করা হয়েছে। এখন ওখানে ক্লায়েন্টের প্রয়োজন নাই, কারণ ওকে যেখান থেকে কল করা হচ্ছে সেট টেম্পারেচার সেটা এসি ক্লাসেরই ভেতরে, এসি ক্লাসেরই আরেকটা মেথড। তো তাহলে সেট টেম্পারেচার যখন রেগুলেট কম্প্রেসর মেথডকে কল করবে তখন তার ক্লায়েন্ট স্পেসিফাই করার প্রয়োজন নাই, ডট ইউজ করার দরকার নেই। কেন দরকার নাই? কারণ সেট টেম্পারেচারের ক্লায়েন্টই তখন রেগুলেট কম্প্রেসরের ক্লায়েন্ট হবে। এখন আমি বলে দিছি AC1 ডট সেট টেম্পারেচার, তাইলে রেগুলেট কম্প্রেসর মেথড কি AC1 এর কম্প্রেসরকে রেগুলেট করবে না AC2 কম্প্রেসরকে রেগুলেট করবে? কারটা করবে? AC1 এরটা করবে। তো তাহলে তো এটা খুব ইনটিউটিভ না যে আমার সেট টেম্পারেচারের ক্লায়েন্ট যেহেতু AC1, তাহলে রেগুলেট কম্প্রেসরের ক্লায়েন্টও AC1ই হবে। তো এটা আমার মেনশন না করলেও চলে, তো এটা ইমপ্লিসিট। একইভাবে প্রিন্ট নোড যখন ভ্যালকে প্রিন্ট করবে তখন তার এখানে ক্লায়েন্ট প্রয়োজন নাই, কারণ প্রিন্ট নোডের ক্লায়েন্টই ভ্যালের ক্লায়েন্ট, কারণ এটা ভেতর থেকে ইউজ হচ্ছে। কিন্তু যখন এখান থেকে ভ্যালকে ইউজ করবে সাম মেথড থেকে হুইচ ইজ আউটসাইড অফ নোড ক্লাস, তখন কিন্তু অবশ্যই ক্লায়েন্ট স্পেসিফাই করতে হবে। কারণ এখানে ক্লায়েন্ট স্পেসিফাই না করলে বোঝার কোনো উপায় নাই কোন অবজেক্টের ভ্যালু, কিন্তু এখানে স্পেসিফাই না করলেও বোঝা যাচ্ছে যে কোন অবজেক্টের ভ্যালু। এই প্রিন্ট নোডের যে ক্লায়েন্ট সেই অবজেক্টের ভ্যালু। এনি কোশ্চেন? বলেন। এনি কোশ্চেন? কথা বলেন না কেন? ওকে, এখন কথা হলো যে আমরা বলছি যে এইটা ম্যান্ডেটরি না, it implies it is also not forbidden. এটা ম্যান্ডেটরি না ক্লায়েন্ট স্পেসিফাই করে দেওয়া, কারণ মোস্ট কেসেস আমি চাই যে মেথডের যে ক্লায়েন্ট প্রিন্ট নোট তার ভ্যালটাই এখানে ইউজ হবে, সেটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না, কিন্তু আমি যদি দিতে চাই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই আপনাকে। আচ্ছা, এই যে দেখেন স্টুডেন্ট একটা ক্লাস, স্টুডেন্ট ক্যান সাবমিট অ্যাসাইনমেন্ট, এটা একটা স্টুডেন্টের বিল্ট ইন ক্যাপাবিলিটি যে আপনি যদি স্টুডেন্ট হন আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে এইটা করতে পারতে হবে। সো ইটস এ মেথড অফ স্টুডেন্ট ক্লাস। ওকে, সাবমিট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এই সাবমিট অ্যাসাইনমেন্টকে কল করবে কে? কোথা থেকে এটা কল হবে? ন্যাচারালি আপনার যদি একটা ক্যাপাবিলিটি থাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারার, তাহলে এই মেথডটাকে কে কল করবে? আপনি কল করবেন নাকি অন্য কেউ কল করবে? হ্যাঁ, মানে আপনি কি বলবেন যে এই আসিফ অ্যাসাইনমেন্ট সাবমিট কর, তাহলে? বুঝি নাই। নিজে আপনি নিজেই একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন? আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন, তার জন্য মেথড রেডি করা আছে, কিন্তু মেথডটা এক্সিকিউট হবে কখন? যখন এটা কল হবে। তো কল কে করবে? কে বলবে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে? ফ্যাকাল্টি। তাহলে ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড আছে গিভ অ্যাসাইনমেন্ট, এই যে ক্লাস ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড হচ্ছে গিভ অ্যাসাইনমেন্ট। ওকে, এখন এই গিভ অ্যাসাইনমেন্টের মধ্যে এই মেথডটা যখন এক্সিকিউট হবে তখন একটা অ্যাসাইনমেন্ট অবজেক্ট তৈরি করবে, করে অ্যাসাইনমেন্ট A1 ডট সেট অ্যাসাইনমেন্ট, তাহলে সেট অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা মেথড, তো অবজেক্টটাকে ক্লায়েন্ট হিসেবে অ্যাসাইনমেন্টটাকে রেডি করা হলো,
এখন লেটস সে ডাটাবেজ অ্যাক্সেসর একটা ক্লাস, সেই ক্লাসের একটা মেথড গেট স্টুডেন্ট লিস্ট একটা অ্যারে অফ স্টুডেন্ট রিটার্ন করে। তাহলে এই যে সেকশন 8 স্টুডেন্টস, এটা হচ্ছে একটা অ্যারে অফ স্টুডেন্ট। স্টুডেন্ট টাইপের অ্যারে, ইন্টিজার অ্যারে যেমন হতে পারে, স্ট্রিং অ্যারে হতে পারে, স্টুডেন্টেরও অ্যারে হতে পারে। ইন্টিজার অ্যারের এলিমেন্ট গুলো কি? ওয়েলকাম কটায় ক্লাস? হ্যাঁ, বুঝি নাই। তো সবাই তো বৃষ্টির জন্য, ওনারা তো এসে গেছে। তো তাহলে একটা ইন্টিজার অ্যারের এলিমেন্ট গুলো কি? ইফ আই আস্ক ইউ যে আই হ্যাভ এ ইন্টিজার অ্যারে বা ইন্টিজার লিস্ট, এটার এলিমেন্ট গুলো কি? আপনি বলেন দেখি। এই যে হ্যাঁ বলেন। একটা ইন্টিজার অ্যারে যদি থাকে আমাদের, অ্যারে বুঝুন তো কি? হোয়াট ইজ অ্যান অ্যারে? অ্যারের ডেফিনেশন কি? হ্যাঁ, অ্যারের ডেফিনেশন আপনি দাঁড়ান, আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন দেখি অ্যারের ডেফিনেশন কি? না আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালেকশন অফ, এটুকু বললেই হবে না, হোমোজিনিয়াস ডেটা বা ভ্যালু। হোমোজিনিয়াস, একই টাইপের। আপনি একটা ইন্টিজার আর একটা ক্যারেক্টার, একটা ফ্লোটকে তো একটা অ্যারেতে রাখতে পারবেন না। তাহলে ইন্টিজার অ্যারে মানে ইটস এ কালেকশন অফ ইন্টিজার্স। তাহলে একটা ইন্টিজার অ্যারের এলিমেন্ট গুলো কি? ইন্টিজার ডেটা। একটা স্ট্রিং অ্যারের এলিমেন্ট গুলো কি? স্ট্রিং কি? স্ট্রিং অবজেক্ট। স্ট্রিং তো একটা ক্লাস। তাহলে স্ট্রিং এর লিস্ট যদি হইতে পারে, তাহলে স্টুডেন্টের লিস্ট হইতে পারবে না কেন? স্ট্রিংও ক্লাস, স্টুডেন্টও ক্লাস, যে কোনো ক্লাসই তো টাইপ। ইন্টিজারও যেমন টাইপ, ওটা বেসিক ডাটা টাইপ, প্রিমিটিভ বলি। সো দেয়ারফর আমার একটা স্টুডেন্ট অ্যারে আমি ডাটাবেস থেকে বের করে নিয়ে আসলাম। আমার এই ডাটাবেস অ্যাক্সেসর ক্লাসের এই মেথডটা ডাটাবেস অ্যাক্সেসর ডট মেথড নেম, এবং এই মেথডের প্যারামিটার হিসাবে আমি একটা স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি, যেখানে আমি বলতেছি কোন কোর্স কোন সেকশন। অ্যাকর্ডিংলি সে ডাটাবেস থেকে আমাকে একটা অ্যারে অফ স্টুডেন্ট রিটার্ন করে, যেটা আমি আমার একটা অ্যারে অফ স্টুডেন্টের মধ্যে নিয়ে নিলাম। তাহলে এই এই যে সেকশন 8 স্টুডেন্ট 0, সেকশনে স্টুডেন্ট 1, সেকশনে স্টুডেন্ট 2, অ্যারের এলিমেন্ট অনুযায়ী এরা সবাই স্টুডেন্ট অবজেক্ট। এখন আমি একটা লুপ চালালাম। তাহলে এই স্টুডেন্ট অ্যারে থেকে একটা একটা করে স্টুডেন্ট আমি লুপের মাধ্যমে নিয়ে নিচ্ছি এস। তাহলে এস ডট সাবমিট অ্যাসাইনমেন্ট। তাহলে সাবমিট অ্যাসাইনমেন্ট কোন ক্লাসের মেথড? আর এটাকে কল করা হচ্ছে কোন জায়গা থেকে? তাহলে ক্লায়েন্ট দিতে হবে। তাহলে ওই যে আমার অ্যারের এলিমেন্ট গুলোই তো এক একটা স্টুডেন্ট অবজেক্ট। তাহলে যে লুপের মধ্যে আমি একটা একটা করে আমার স্টুডেন্ট বের করে নিয়ে আসতেছি অ্যারে থেকে, এবং সেইটাকে ক্লায়েন্ট বানিয়ে দিচ্ছি। আর অ্যাসাইনমেন্ট যেটা রেডি করলাম সেটা আমি প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম যে দিস ইজ দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? তাহলে আপনি এখন আমাকে বলেন এই সাবমিট অ্যাসাইনমেন্টের এটা কোন ক্লাসের মেথড? কি করে বুঝলেন? কারণ ওটার ক্লায়েন্ট হচ্ছে একটা স্টুডেন্ট অবজেক্ট, এই জন্য আপনি বুঝলেন। এস স্টুডেন্ট অবজেক্ট কি করে বুঝলেন? এই যে লুপ থেকে বুঝতেছেন যে স্টুডেন্ট এস কোলন অ্যারে নেম। তার মানে অ্যারে থেকে সে একটা একটা করে স্টুডেন্ট লুপ ঘুরবে আর একটা একটা করে স্টুডেন্ট পিক করবে। তাহলে স্টুডেন্ট এখানে ক্লায়েন্ট, স্টুডেন্ট অবজেক্ট, এটা স্টুডেন্ট ক্লাসের মেথড। তাইলে আপনার যদি বলা হয় যে কোন ক্লাসের মেথড? স্টুডেন্ট ক্লাসের মেথড। হু ইজ দ্য ক্লায়েন্ট? স্টুডেন্ট অবজেক্ট এস। Who is the caller of this method? ক্লাস তো আর কল করতে পারে না, ক্লাস তো একটা টাইপ। গিভ অ্যাসাইনমেন্ট মেথড, তার মানে কলার অলসো ইজ এ মেথড।
একটা মেথডকে আপনি যে কল করবেন, কল স্টেটমেন্ট, এটা কিন্তু একটা মেথডের আরেকটা মেথডের বডিতেই লিখতে হয়। থিঙ্ক অ্যাবাউট ইউর পাইথন কোড। আপনার একটা পাইথন একটা ফাংশন লিখতেছেন সলভ ইকুয়েশন, তাহলে এই সলভ ইকুয়েশন আপনার 20 লাইনের একটা কোড আছে। এখন এই সলভ ইকুয়েশন করতে গিয়ে ইউ নিড টু ফাইন্ড এ স্কোয়ার রুট। এখন স্কোয়ার রুট ক্যালকুলেট নিজে না করে স্কোয়ার রুট একটা ফাংশন আসে, ওটাকে আপনি কল করতে পারেন না 12 নম্বর লাইনে। তাহলে এই যে স্কোয়ার রুট ফাংশন, এটাকে কে কল করলো? সলভ ইকুয়েশন ফাংশন। তাহলে সলভ ইকুয়েশন ফাংশন হচ্ছে স্কোয়ার রুট ফাংশনের কলার। কারণ এই স্কোয়ার রুট ফাংশনকে কল করলে ও যে ভ্যালুটা রিটার্ন করবে এটার বেনিফিশিয়ারি কে? সলভ ইকুয়েশন মেথড বা ফাংশন। কারণ সলভ ইকুয়েশন ফাংশনের ওই ভ্যালুটা দরকার, তো সে নিজে ক্যালকুলেট না করে একটা ফাংশনকে কল করে দিল যে এটার স্পেশালিস্ট। একটা স্পেশালিস্ট ফাংশন আছে স্কোয়ার রুট বের করার জন্য, ওকে কল করে দিল, আমার নিজের বের করার দরকার কি কষ্ট করে। তাহলে ও তো আমাকে যে ভ্যালুটা যে রিটার্ন দিচ্ছে, তাহলে এইটার বেনিফিশিয়ারি কে? সলভ ইকুয়েশন ফাংশন। সো যে ফাংশনের বডিতে আরেকটা ফাংশনকে কল করা হয় এটাকে বলা হয় কলার ফাংশন। সো সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট হচ্ছে এস, কলার হচ্ছে কে। গিভ অ্যাসাইনমেন্ট মেথড অফ ফ্যাকাল্টি ক্লাস আপনি যদি স্পেসিফিক করতে চান, আর সাবমিট অ্যাসাইনমেন্ট ইজ এ মেথড অফ স্টুডেন্ট ক্লাস। এখন এই যে সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট কিন্তু ম্যান্ডেটরি, কারণ এটা অন্য একটা ক্লাসের মেথড থেকে কল হচ্ছে। এখন ট্রাই করেন যে সাবমিট অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এর মধ্যে এটা সে রিসিভ করলো, এই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে তার একটা সার্ভে করা লাগবে। এখন সার্ভে করার জন্য আরেকটা মেথড বানানো আছে কন্ডাক্ট সার্ভে। তাইলে সার্ভের কাজটা সে নিজে না করে এই মেথডটাকে সে কল করতে পারে। এখন এই যে কন্ডাক্ট সার্ভেকে যে সে কল করলো, এটা কি একই ক্লাসের মেথড না? হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসেরই তো মেথড কন্ডাক্ট সার্ভে। সো আপনি একটা সার্ভে কন্ডাক্ট করতে পারেন এজ এ স্টুডেন্ট, আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন। তো এখন এই পার্টিকুলার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে আপনার একটা সার্ভে করা দরকার, সো ইউ ক্যান কল দ্য কন্ডাক্ট সার্ভে। কিন্তু কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্ট আপনি এখানে বলেন নাই, কারণ এই সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট যদি আসিফ হয়, আসিফ ডট, এখানে যদি বলা হইতো যে আসিফ ডট কন্ডাক্ট সার্ভে, কথার কথা, তাহলে এই আসিফের জন্যই কিন্তু আসিফই কিন্তু আবার সার্ভেটাকে কন্ডাক্ট করবে। মানে এই কন্ডাক্ট সার্ভেতে আসিফের ইনফরমেশন ইউজ হবে। তো তার মানে এই সাবমিট অ্যাসাইনমেন্টের যে ক্লায়েন্ট, কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্টও সেই হবে, ইমপ্লিসিট ক্লায়েন্ট, মেনশন করার প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে যে প্রিন্ট নোট যেমন ভ্যালকে ডাইরেক্ট ইউজ করতে পারে উইদাউট মেনশনিং দ্য ক্লায়েন্ট, ওখানে মেথড ইউজ করছে ফিল্ডকে, এখানে মেথড ইউজ করছে আরেকটা মেথডকে। দুইটা এক্সাম্পলই আপনাদের দেখানো হইলো, কিন্তু দুই ক্ষেত্রেই তারা একই ক্লাসের মেম্বার। সো এখানে যে কলার বা যে ইউজার, তার যে ক্লায়েন্ট, সেটাই ইমপ্লিসিট ক্লায়েন্ট হিসাবে অন্য মেম্বারের জন্য অ্যাক্ট করবে। সো দেয়ারফর ভ্যালের জন্য প্রিন্ট নোডের ক্লায়েন্টই ভ্যালের ক্লায়েন্ট, আবার এই ক্ষেত্রে সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্টই কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্ট। ওকে, এখন কথা হলো যে আমরা বলছি এটা ম্যান্ডেটরি না, বাট এটা ফরবিডেনও না। তাহলে আমি যদি দিতে চাই ক্লায়েন্ট, তাহলে আমি কি দিতে পারি? আমি কি এখানে বলবো যে আসিফ ডট কন্ডাক্ট সার্ভে, এটা কি বলা যাবে? নাকি যাবে না? হ্যাঁ, না না, আমি যদি এইটার বদলে এইটা দিতাম, মানে আমি ক্লায়েন্ট বলতেছে যে ক্লায়েন্ট ম্যান্ডেটরি না বাট ফরবিডেনও না, নিষিদ্ধও না, আপনি চাইলে দিতে পারেন। সেক্ষেত্রে কি আমি এরকম দিতে পারি কিনা? না, দেয়া গেলে সমস্যা কি?
দেওয়া যাবে, কিন্তু এটা পারপাস সার্ভ করবে না। কারণটা কি? আসিফ, তার মানে সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট তো আসিফ নাও হইতে পারে, তখন তো এটা কাজ করবে না। সাবমিট অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট যদি অন্য কেউ হয়, ধরেন লুনা, তাহলে আপনি তো এখানে বলে রাখছেন আসিফ ডট কন্ডাক্ট সার্ভে, তাহলে তো হইল না। তার মানে আপনি চাচ্ছেন যে সাবমিট অ্যাসাইনমেন্ট এখন কয়বার কল হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল। যে এই ক্লাসটাকে ইম্পোর্ট করবে, স্টুডেন্ট ক্লাসটাকে ভবিষ্যৎ কোনো প্রজেক্টে, সে তো তার সুবিধা মতো 100 বার কল করতে পারে, তাই না? তাহলে যখন এই সাবমিট অ্যাসাইনমেন্টকে কল করা হবে, কখনো এটার ক্লায়েন্ট হবে লুনা, কখনো আসিফ, কখনো শফিক। তো তাইলে ধরেন এই যে আমার এইখানে তাই হচ্ছে অ্যাকচুয়ালি, যে আমার এই যে এই সেকশন 8 স্টুডেন্ট 0 এটা হয়তো বা আসিফ, সেকশন 8 স্টুডেন্টস 1 এটা হয়তো বা শফিক। ওকে, তাহলে আমার এই অ্যারেতে 40টা স্টুডেন্ট আমি ডাটাবেস থেকে নিয়ে আসছি, তাহলে তো এই প্রত্যেকটা কলে আমার ক্লায়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এই এস তো চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার। এই অ্যারের মধ্যে যে অবজেক্টগুলো আছে তাকে সে রিপ্রেজেন্ট করে প্রত্যেক ইটারেশনে এক একটাকে পরপর। তাহলে প্রত্যেকটা কলেই তো আমার ক্লায়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে ফিক্স করে দিব কি করে আসিফ? তাহলে ওই যে আপনারা যেমন সেলফ ইউজ করতেন পাইথনে, এখানে দিস। ঠিক আছে, তো তাহলে এটা এরর, তাহলে আপনাকে দিতে হবে দিস ডট, if you want you can this dot conduct survey। বুঝতে পারছি? এরর দিবে না, কোনো কম্পাইলার কোনো বিল্ড এরর দিবে না, কিন্তু এটা ইলজিক্যাল। আসিফ নামে যদি একটা অবজেক্ট থাকে এটা কাজ করবে, কিন্তু সাবমিট করতে বলছেন একজনকে আর সার্ভে করতেছে আরেকজন, বিষয়টা সেরকম হয়ে যাবে। তো কাজেই তখন আমরা এখন দিস আসলে কি, হোয়াট ইজ দিস, কোট আন কোট দিস। দিস হচ্ছে একটা স্পেশাল অবজেক্টের রেফারেন্স। আমরা যখন বলি যে নোট n1, n2, n3, তাহলে n1 n2 n3 এরা কারা? n1 n2 n3 এরা কারা? মানে ক্লায়েন্ট হিসেবে আমি ইউজ করতে পারি, কিন্তু এরা নিজেরা আসলে কারা? এই যে আমি এখানে বললাম n1 n2 এরা কারা, যখন আমি ইউজ করব মেথড কল করার জন্য তখন ক্লায়েন্ট, বা একটা ফিল্ড অ্যাক্সেস করার জন্য তখন ক্লায়েন্ট, সেটা ইউজের উপর ইউজ করতে পারি অ্যাজ এ ক্লায়েন্ট, কিন্তু আসলে তারা বাই দেমসেলফ তারা কারা? হ্যাঁ, সেন্টেন্স কমপ্লিট করেন। নোট কি? শুনতে পাই নাই, বলেন। বুঝবেন না কেন? আপনার যদি বলা হয় যে হু ইজ এক্স, এক্স কে, কিসের ডেটা? হ্যাঁ, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তাহলে n1 কে, n1 n2 কে? নোট ক্লাসের অবজেক্ট। যেটা এটা বলতেছেন না কেন? তাহলে নোট টাইপের ভেরিয়েবল মানে নোট ক্লাসের অবজেক্ট। সেই রকম নোট ক্লাসের আরেকটা ভেরিয়েবল আছে দিস। সো দিস আপনি ডিক্লেয়ার করতে পারবেন না, এটা অটোমেটিক থাকে। সো দিস নামেও একটা অবজেক্ট আছে। ক্লাসের ভেরিয়েবল মানে অবজেক্ট, অবজেক্ট রেফারেন্স। এই দিস আপনি ডিক্লেয়ার করতে পারবেন, এটা অলরেডি আছে ফর এভরি ক্লাস। এখন খেয়াল করেন, think about your linked list। আপনার এই যে লিঙ্ক লিস্ট, আপনি বললেন যে নেক্সট ইকুয়াল টু নাল বলতেছেন না, অথবা নেক্সট ইকুয়াল টু নিউ নোড। তো তাহলে when you declare an object you have to assign the memory for that object। কোন, বুঝতে পারছেন?
কিন্তু দিস আমাদের টাচ করার কোনো সুযোগ নাই যে দিস কোন অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে। দিস হচ্ছে একটা ক্লাস রেফারেন্স যে একটা অবজেক্টকে রেফার করতে পারে পয়েন্টারের মতো। ওকে, হ্যাঁ, পয়েন্টারের মতো যে আপনি সে একটা it is capable to represent an object। কিন্তু আমি নিজেও একটা N1 N2 বা আসিফ শফিক এখানে নিউ স্টুডেন্ট করতে হয় না? আপনাদের দেখাইছিলাম ম্যাট্রিক্স অপারেশনটা, প্রজেক্ট দেখানো ছিল ইন্টেলিজেন্টে। আমরা কোনো অবজেক্ট নিয়ে প্রজেক্ট দেখি নাই ইন্টেলিজেন্টে, ঠিক করে বলেন। মডেল ক্লাসের অবজেক্ট নিয়ে কাজ করি নাই আমরা। অ্যারিথমেটিক অপারেশনে কোনো অবজেক্ট ছিল না, ইন্টিজার ছিল এক্স ওয়াই। কিন্তু আপনাদের সেকশন এটা কি 4 না 7? হ্যাঁ, তাহলে সেকশন 7-এ আমরা কি কোনো ম্যাট্রিক্স অপারেশন সেকশন 3 সেকশন 8 এই যে করা হয়েছে ম্যাট্রিক্স অপারেশন সেকশন 7, তাহলে না করতেছেন কেন? তাহলে এই যে এখানে আপনি বললেন যে ম্যাট্রিক্স এম, এখন খেয়াল করেন যে when you declare an integer, okay, ধরেন আপনি বললেন যে int x, y, আমি কি এখন x y এর ভ্যালু রাখতে পারবো? Can I store data in x? কি হচ্ছে এটা সাউন্ড? হ্যাঁ, আমি কি x এর ভ্যালু রাখতে পারবো এখন? যে x ইকুয়াল টু ইনপুট অথবা x ইকুয়াল টু 12, এটা কি বলা যাবে? এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? যাবে, কিন্তু ভ্যালু রাখতে হলে দেয়ার হ্যাজ টু বি মেমোরি। তাহলে মেমোরি অ্যালোকেশন ফর প্রিমিটিভ ইজ অটোমেটিক। তাহলে আমি যখন ডিক্লেয়ার করে ফেলতেছি, এই লাইনটা যখন এক্সিকিউট হবে, এই লাইনটা যখন এক্সিকিউট হবে at runtime, memory for x and y are already allocated automatically. So x, y exist. Now আমরা একটা ভেরিয়েবলকে কখন বলতে পারবো যে it exists? When it has a memory. একটা ভেরিয়েবলে যদি মেমোরি না থাকে, it does not exist. It is just a name. Think about it. Now think about a newly married couple. They are expecting a baby. 2-3 রাত হাজবেন্ড ওয়াইফ ঝগড়াঝাটি করে বাচ্চার নাম ঠিক করছে। ছেলে হইলে বাচ্চার নাম হবে বাবু, মেয়ে হইলে অমুক। এখন আমি যদি বলি যে বাবু যদি একটা অবজেক্ট হয়, থিঙ্ক অ্যাবাউট ইট। এখন বাবুকে ক্লায়েন্ট বানায় আমি যদি একটা মেথড কল করি যে বাবু ডট ওয়াক, তো বাবু কি জন্ম নিছে? তাহলে বাবু ডাজ নট এক্সিস্ট। বাবু জাস্ট এ রেফারেন্স, অবজেক্ট রেফারেন্স। ওকে, তাহলে এটাকে আমরা বলবো ক্লাস হ্যান্ডেল। ইট ইজ নাল, কারণ বাবু ডাজ নট এক্সিস্ট। বাবু তো জন্মই হয় নাই, সে পৃথিবীতে এক্সিস্ট করে না দুনিয়াতে। তাহলে অবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রিমিটিভস এর মতো না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। জাভাতে প্রিমিটিভস আর মেমোরি অ্যালোকেশন অটোমেটিক। তাহলে যে এক্স ওয়াই ডিক্লেয়ার করলাম, এক্স এর জন্য 4 বাইট, ওয়াই এর জন্য 4 বাইট অলরেডি চলে আসছে। কিন্তু আমি যখনই বলবো যে স্টুডেন্ট আসিফ, লুনা, এদের কোনো মেমোরি নাই লাইক বাবু, তাহলে আমি যদি এখন এক্স এ ভ্যালু রাখতে চাই আমি রাখতে পারবো, কারণ এক্স এক্সিস্ট ইন মেমোরি।
কিন্তু আসিফ লুনা নট ইয়েট এক্সিস্ট। কাজে আমি যদি এখন বলি যে আসিফ ডট পে বিল স্টুডেন্ট ক্লাসের মেথড ক্লায়েন্ট হিসেবে আমি আসিফকে ইউজ করছি, কিন্তু আসিফ তো নাল, কারণ ইন জাভা object declaration does not provide any memory. In Java, for objects, memory allocation has to be explicitly allocated dynamically from the heap. So before I use Asif as a client, আমাকে memory allocate করতে হবে। So Asif equal to, আমি এখন বলবো Java virtual machine কে যে allocate new memory of what type? Student type, তাহলে যে student. Now Asif exists because at this point the memory is allocated. So এটাকে আমরা বলবো Asif is instantiated. Asif is created in the memory as an instance and it is instantiated. So now I can use it as a client. Okay. So যতক্ষণ পর্যন্ত এই পয়েন্ট গিয়ে আসিফ এন্ড লুনা দুইটাই হচ্ছে নাল, এখানে গিয়ে আমরা বলতে পারবো যে আসিফ ইজ ইনস্ট্যান্সিয়েটেড, আসিফ ইজ অ্যান ইনস্ট্যান্স, বাট লুনা ইজ স্টিল নাল। তো যখন সে নাল থাকবে আমরা এটাকে বলবো ক্লাস হ্যান্ডেল, ওকে, empty reference. But when it refers to a memory of the object, তখন আমরা বলবো it's a real object বা the object is instantiated. Okay? জি বলেন। জাভাতে string is a class। তাহলে আপনি যখন বলতেছেন str হচ্ছে একটা string object, আপনি যে কোনো কিছু অ্যাসাইন না করেন ইট ইজ নাল। আপনাকে দেখাই, আমি ধরেন আপনাদের এই কোডে যদি লিখি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি স্ট্রিং str, আমি কি মেমোরি অ্যালোকেট করছি? করি নাই। এখন str ডট দিলে স্ট্রিং ক্লাসের মেথড, এগুলো সব স্ট্রিং ক্লাসের মেথড। তাহলে str কে আমি ক্লায়েন্ট বানাতে চাচ্ছি, ওকে, বুঝতে পারছেন? তো ধরেন str কে আমি ট্রিম করতে চাই, অথবা str কে আমি রিপ্লেস করতে চাই ভ্যালু উইথ অ্যানাদার ভ্যালু, ঠিক আছে, অথবা str এমপি কিনা এটা চেক করতে চাই, সে বুলিয়ান রিটার্ন করবে, যে রিটার্ন টাইপ, অথবা আমি যদি কনক্যাটিনেট করতে চাই উইথ দ্য প্যারামিটার স্ট্রিং, তো এগুলো আমি সব করতে চাইতে পারি, রাইট? সো বা আমি যদি str এর লেন্থ দেখতে চাই, তাহলে আমাকে কয়টা ক্যারেক্টার আছে সেই নাম্বারটা কাউন্ট আমাকে ইন্টিজার হিসেবে দিবে। সো ধরেন str ডট লেন্থ, ঠিক আছে, এইটাকে আমি একটা ইন্টিজারের মধ্যে নিয়ে নিলাম, ওকে। সো ইন্ট লেন ইকুয়াল টু str ডট লেন্থ। এখন দেখেন সে আমাকে এরর দিয়ে দিচ্ছে, রেড আন্ডারলাইন, বিল্ড হবে না। কেন হবে না? ও বলতেছে str might not have been initialized, এটার মেমোরি তৈরি করা হয় নাই, ওকে। সো আপনার যখন একটা মডেল ক্লাস থাকবে, যে কোনো ক্লাস, তার অবজেক্টকে ইউজ করতে হলে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। সো নিউ স্টুডেন্ট, নিউ প্রোডাক্ট, ওকে, নিউ এমপ্লয়ি, নিউ বিল, হোয়াট এভার ইট ইজ। ওই যে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করছিলাম ম্যাট্রিক্সে, খেলা আছে কিনা আপনাদের, র্যান্ডম ক্লাস নিয়েছিলাম একটা, যে র্যান্ডম আর ইকুয়াল টু নিউ র্যান্ডম, না হলে আর হতো একটা এমটি নাল। তাহলে যে আর ডট নেক্সট ইন্ট মেথড দিয়ে যে আমরা একটা র্যান্ডম ইন্টিজার নিচ্ছিলাম, ইন্টিজার র্যান্ডম নাম্বার, এটা সম্ভব হয়েছে কারণ আর ওয়াজ ইনস্ট্যান্সিয়েটেড। এখন আপনি বলতে পারেন স্যার স্ট্রিং কে তো নিউ স্ট্রিং করা লাগে না, আমরা ইকুয়াল টু দিয়ে ভ্যালু দিয়ে দিলেই হয়। এটা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট,
যেহেতু স্ট্রিং খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, এই জন্য আপনি যখন ইকুয়াল টু দিয়ে কোটেশনের মধ্যে ভ্যালু দিয়ে দেন, তখন আসলে এই লাইনটাকে সে ইন্টারনালি নিউ করে তারপরে ভ্যালুটা রাখে। আমার কাজ এক স্টেপ কমায় দেয় আর কি। ওকে, কিন্তু এটা স্ট্রিং এর ক্ষেত্রেই শুধু আপনি করতে পারবেন, আর অ্যারের ক্ষেত্রে করতে পারবেন। জাভাতে অ্যারে গুলোও কিন্তু ক্লাস। আপনি যখন বলতেছেন যে আমার একটা ইন্টিজার অ্যারে ভ্যালস, ভ্যালস ইজ অ্যান অবজেক্ট অফ ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে ক্লাস। এই ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে এটাই একটা ক্লাস, টু ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে এটাই একটা ক্লাস, একটা স্ট্রিং লিস্ট এটাই একটা ক্লাস। ওকে, তাহলে যে কোনো কালেকশন জাভাতে অলসো ইজ এ ক্লাস। কেন? কারণ কালেকশন গুলোকে ম্যানিপুলেট করার জন্য প্রয়োজনীয় মেথড বিল্ট ইন থাকে, এই কারণে। তাহলে অ্যারেকে ম্যানিপুলেট করার জন্য কিছু বিল্ট ইন মেথড যাতে আমরা সরাসরি ইউজ করতে পারি, এই জন্য জাভার অ্যারে গুলোও ক্লাস। ঠিক আছে? ওকে, দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ। ওকে, তো তাহলে দেখেন এটা নিচ্ছে না, কিন্তু আমি যদি নিউ করতে চাইতাম তাহলে কিন্তু করা যেত। হ্যাঁ, আমি যদি বলতে চাইতাম যে str equal to new, এটা না বলে আমি যদি বলতাম যে equal to new string, তাহলেও কিন্তু হবে। ওকে, তো তাহলে এটা বুঝতে পারলেন যে ইনস্ট্যান্সিয়েশনটা ইম্পর্টেন্ট, রাইট? তো দিস একটা পয়েন্টার বা ক্লাস হ্যান্ডেল যখন একটা মেথড এক্সিকিউট করে, তার একটা ক্লায়েন্ট আছে। তো ক্লায়েন্টটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ কি করে বুঝবো? যখন এটা এক্সিকিউশনে থাকবে তখন ক্লায়েন্টটা অ্যাক্টিভ। মেথডের এক্সিকিউশন শেষ, মেথড রিটার্ন করে ফেললো, দিস উইল বি নাল। তাহলে আমি যদি এরকম বোঝার চেষ্টা করি যে আমি বললাম লেটস সে আসিফ ডট পে বিল, তাহলে এই মুহূর্তে দিস কাকে পয়েন্ট করবে? কারণ এটা হচ্ছে আমার টাইম লাইন 1, কারণ এটা এক্সিকিউট হইতে তো একটু সময় লাগবে, টাইম লাইন T1। এরপর আমি বললাম z ইকুয়াল টু x প্লাস ওয়াই, এই কাজটা হইতেও তো একটু সময় লাগবে, লেটস সে দিস ইজ টাইম লাইন T2। তারপরে এইখানে আমি আরো কিছু কাজ করলাম, তাহলে এই কাজগুলো করার জন্য কিছু টাইম লাগবে, সো টাইম লাইন T3। ওকে, টাইম লাইন T3। আবার আমি বললাম যে আসিফের জায়গায় এখন বললাম যে লুনা ডট পে বিল, তো এইটা ধরেন টাইম লাইন T4। তারপরে বললাম skd ডট give assignment। ওকে, এইটা ধরলাম আমরা টাইম লাইন T5। তাহলে বুঝতে পারতেছেন টাইম লাইন মানে কোন টাইম পিরিয়ড। এখন যদি আপনাকে বলি যে এই সময়টাতে দিস উইল, এই টাইম লাইন T1 এ দিস উইল পয়েন্ট টু হুম, কোন ক্লাসের দিস? স্টুডেন্ট ক্লাসের দিস। তাহলে স্টুডেন্ট ক্লাসের যে দিস, স্টুডেন্ট ক্লাসের দিস, স্টুডেন্ট ক্লাসের যে দিস, ও কাকে পয়েন্ট করবে? আসিফ। এখানে গিয়ে কি হবে? নাল, কারণ পে বিল তো রিটার্ন করে ফেলছে, তাই না? এখানেও সে কি থাকবে? নাল। এখানে গিয়ে কি হবে? লুনা।
বুঝাইতে পারতেছি? আর এখানে গিয়ে কি হবে? স্টুডেন্ট ডট দিস নাল অ্যান্ড ফ্যাকাল্টির যে দিস সেইটা পয়েন্ট করবে এসকেডি। আর এইখানে ফ্যাকাল্টির দিস থাকবে নাল। তাহলে কি এই জিনিসটা বুঝতেছেন? So that is the this. তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছে, অ্যাক্টিভ দিস কে? অ্যাক্টিভ ক্লায়েন্ট কে? আসিফ। লুনা কি এখন অ্যাক্টিভ ক্লায়েন্ট? না। এসকেডি কি অ্যাক্টিভ ক্লায়েন্ট? না। কিন্তু এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন অ্যাক্টিভ ক্লায়েন্ট হচ্ছে লুনা। এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন অ্যাক্টিভ ক্লায়েন্ট হচ্ছে এসকেডি। তাহলে যখন যে অ্যাক্টিভ ক্লায়েন্ট দিস তাকেই রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার এখানে যদি এইটার ক্লায়েন্ট যখন আসিফ হবে তখন এটা দিস উইল রিপ্রেজেন্ট আসিফ, তখন এটা আসিফ ডট কন্ডাক্ট সার্ভার হবে। এটার ক্লায়েন্ট যখন লুনা হবে তখন দিস উইল বি রেফারিং টু লুনা, তার মানে কন্ডাক্ট সার্ভার ক্লায়েন্ট টু লুনা। তো দিস রিপ্রেজেন্ট দ্য কারেন্ট ক্লায়েন্ট, অ্যাক্টিভ ক্লায়েন্ট। তো আপনি যদি এখন এটা না দেন দিস ডট, জেভিএম অটোমেটিক বুঝে নেয় যেটা ক্লায়েন্টকেই মিট করতেছে, কারণ একই ক্লাসের মেম্বার। ঠিক আছে, এটাকে আমরা বুঝতে পারলাম? ওকে। এখন তাহলে আমার কখন ক্লায়েন্ট থাকবে কখন থাকবে না এটা আমরা মোটামুটি এখন বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা একটা প্রজেক্ট তৈরি করব। এখন আমাকে বলেন, এই যে নিউ ম্যাট্রিক্স যদি না করি, খালি ডিক্লেয়ার করে রেখে দেই, তাইলে কি হবে? এই দেখেন এখানে সে আন্ডারলাইন দিয়ে ধরে ফেলছে যে এম কে ইনস্ট্যান্সিয়েট করা হয় নাই। ঠিক আছে, কাজেই আমাকে নিউ করতে হবে। এখন এই যে নিউ যে করতেছি, নিউ এর পরে আমি কি লিখছি, এই লাইনটাকে আমি আসলে কি মিন করতে চাচ্ছি একটু ব্যাখ্যা করেন তো কেউ। অ্যালোকেট, বলেন অ্যালোকেট নিউ মেমোরি লোকেশন ফ্রম হিপ ডাইনামিক মেমোরি, allocate নিউ ডাইনামিক মেমোরি ফর এম, এম এর জন্য, টু রিপ্রেজেন্ট ম্যাট্রিক্স টাইপের অবজেক্ট। তাহলে একটা ম্যাট্রিক্স টাইপের অবজেক্টের জন্য ডাইনামিক নতুন মেমোরি অ্যালোকেট করতে বলছি, যেই নতুন মেমোরিটাকে এম রেফার করবে বা রিপ্রেজেন্ট করবে। সো এম উইল নো লঙ্গার বি নাল। ঠিক আছে, এখন এই যে নিউ ম্যাট্রিক্স বললাম, সাথে একটা প্যারেনথেসিস লাগাই দিচ্ছি না আমরা, এটা কি মনে হচ্ছে? ইট লুকস লাইক এ মেথড, ইট লুকস লাইক এ, একটা মেথডের মতো লাগতেছে না? কারণ মেথডের শেষে বা ফাংশনের শেষে প্যারেনথেসিস দিতে হয়, তো মনে হচ্ছে না সেরকম? কিন্তু আসলে তো এটা ক্লাসের নাম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স টাইপের মেমোরি অ্যালোকেট করো। তার মানে আমার মডেল ক্লাসে আমি ক্লাসের নামে একটা মেথড বানাবো, যেটা একটা স্পেশাল মেথড, যাকে বলে কনস্ট্রাক্টর। ওকে, সো এর কাজ হলো টু কনস্ট্রাক্ট দ্য অবজেক্ট, মিনিং allocate memory and assign the initial or default value to the fields so that the fields are not garbage. That is called initialization. ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করা এবং একই সাথে তার ইনিশিয়াল ভ্যালু সেট করা। তো অবজেক্টের ইনিশিয়াল ভ্যালু সেট করা মানে হচ্ছে তার ফিল্ডগুলোর ভ্যালু সেট করা। নাও
that value may not necessarily the ultimate value, the initial value or default value. যেমন একটা স্ট্রিং এর ডিফল্ট ভ্যালু আপনি টিবিএ দিয়ে রাখতে পারেন, টুবি, যেমন আমাদের কোর্সের ফ্যাকাল্টি কে হবে, কোর্স অফার করার সময় অনেক কোর্সে দেখবেন টিবিএ থাকে, তাই না? তাইলে ওই ফ্যাকাল্টির নাম টিবিএ, কিন্তু ওটা কি আলটিমেট ভ্যালু না, ওটা ইনিশিয়াল ভ্যালু। বা আপনি যখন অ্যাডমিশন নিলেন তখন আপনার সিজিপি এর ভ্যালু কত হবে? একটা র্যান্ডম নাম্বার হবে না জিরো হবে? তাহলে এটা ইনিশিয়াল ভ্যালু বা ডিফল্ট ভ্যালু জিরো, তাহলে গার্বেজ রাখা যাবে না। তাহলে এই যে মেমোরি অ্যালোকেশন হওয়ার সময় ইনিশিয়াল ভ্যালু সেট করে দেওয়া, এটাই কনস্ট্রাক্টরের কাজ। এখন কনস্ট্রাক্টরে আমি যদি কোনো ভ্যালু সাপ্লাই না দেই, ফাংশনে যেমন প্যারামিটার পাঠানো যায়, কনস্ট্রাক্টরেও প্যারামিটার পাঠানো যায়। তাহলে ইনিশিয়াল ভ্যালু ক্যান বি সাপ্লাইড অ্যাট কলিং পয়েন্ট, অথবা যদি না দেওয়া হয় তাহলে কোডের মাধ্যমে একটা ইনিশিয়াল বা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিতে পারি। ওকে, বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমরা আরেকটা প্রজেক্ট আপনাদের এখানে বানাবো। লেটস সে এয়ারলাইন্স। ওকে, এয়ারলাইন্স অপারেশনস, নিউ প্রজেক্ট। Airlines operation, section 7. এটা আসলো। এখন এইখানে আপনাদের আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে হোয়াট ইজ দ্য স্কোপ। প্রজেক্ট ক্রিয়েট করার আগে ওইটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে একটু টিক দিয়ে দিই। ভয়েড নন ভয়েড এটা আপনাদের করানো হয় নাই? করানো হয়েছে না হয় নাই? বলেন। ভয়েড ভার্সেস নন ভয়েড, এটা রিটার্ন টাইপ, এটা করানো হয় না, হয়েছে কি হয় নাই? হ্যাঁ, এখানে ঠিক নাই, এই জন্য জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, টিউটোরিয়ালের কথা বলতেছি না, ক্লাসে করানো হয়েছে কিনা। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই রিটার্ন টাইপ অফ এ ফাংশন? আমি যদি এখন এখানে বলি, খেয়াল করেন যে ধরেন ফ্লোট val equal to sqrt of 100, তাইলে sqrt একটা ফাংশন। পাইথনে গ্লোবাল ফাংশন হতে পারে, জাভাতে হলে এটা একটা মেথড হইতো। ঠিক আছে, তো ধরেন আমার একটা, যদি একটা জাভাই ধরি, তাহলে ধরেন ম্যাথ সলভার বলে একটা ক্লাস। ওকে, এম, তাহলে এম ডট এসকিউআরটি। ওকে, না এখন আপনি জানেন যে ইকুয়াল টু নিউ ম্যাথ সলভার করতে হবে। ওকে, তো এখন এই এসকিউআরটি এটা কি একটা মেথড না? কোন ক্লাসের? ম্যাথ সলভার। এই মেথডের কাজ কি? এই মেথডের কাজ কি? কি করা? মেথডের নাম কি? না, ক্লাসের নাম ম্যাথ সলভার, মেথডের নাম কি? এসকিউআরটি। তাহলে এসকিউআরটি মেথডের কাজ কি? স্কয়ার রুট কার? কার স্কয়ার রুট? হ্যাঁ, এম তো ক্লায়েন্ট, এম হচ্ছে ম্যাথ সলভার ক্লাসের অবজেক্ট। তো মেথড কল করতে হলে তো ক্লায়েন্ট দিতে হবে, সেটা দিলাম, কিন্তু সে কার স্কয়ার রুট বের করবে? তার মানে প্যারামিটার। তো প্যারামিটারের স্কয়ার রুট তো সে ভেতরে ভেতরে বের করবে, বের করে সে ফেরত দিবে না? তাহলে যেটা ফেরত দিচ্ছে সেটা আমরা একটা ফ্লোটের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে এই এসকিউআরটি ফাংশনের বা মেথডের রিটার্ন টাইপ কি? ফ্লোট। আবার আমি যখন বলতেছি যে n1 ডট প্রিন্ট নোট,
ওকে আমাকে কোনো ভ্যালু রিটার্ন দিচ্ছে? স্কোয়ার রুট ফাংশন মেথড আমাকে একটা ভ্যালু রিটার্ন দিচ্ছে, সো রিটার্ন টাইপ ওই ভ্যালুর টাইপ হুইচ ইজ ফ্লোট। কিন্তু প্রিন্ট নোটের কাজ কি? ওই n1 এর ভ্যালকে ডিসপ্লে করে দেওয়া। তো ওর কি কিছু রিটার্ন করা লাগবে? তাহলে রিটার্ন টাইপ কি হবে? ভয়েড। তাহলে ভয়েড রিটার্ন টাইপ ভয়েডও হতে পারে, রিটার্ন টাইপ নন ভয়েডও হতে পারে। তাহলে যদি আমি কোনো ডাটা রিটার্ন করি তাহলে রিটার্ন টাইপ হবে ওই ডাটার টাইপ। সেটা প্রিমিটিভও হতে পারে, অবজেক্টের জন্য অবজেক্ট রিটার্ন করলে ক্লাসও হতে পারে। আর যদি আমি কোনো ভ্যালু মানে প্রিমিটিভ বা অবজেক্ট রিটার্ন না করি তাহলে রিটার্ন টাইপ হবে ভয়েড। নাও হোয়াট ইজ ভয়েড? ডিকশনারির মানে কি? ভয়েড, ভয়েড তো একটা ইংলিশ ওয়ার্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভয়েড? বলেন, আপনি বলেন। ভয়েড শব্দটার অর্থ কি? কে জানেন? আপনি ভয়েড শব্দের অর্থ কি কে বলবেন? ইটস অ্যান ইংলিশ ওয়ার্ড। নট ভ্যালিড অথবা নট ভ্যালিড না, এখানে এখানে ভয়েডের আরেকটা মিনিং আছে, এমটি, তাই না? আই এম ফিলিং ভয়েড, শূন্য শূন্য লাগছে, কিছুই ভালো লাগছে না, জীবনটা অর্থহীন মনে হচ্ছে, এরকম বলে না? আই এম ফিলিং ভয়েড। সো তাহলে আপনি ভয়েড আবার রিটার্ন করে কিভাবে? এটা যদি কিছু নাই হয় তাহলে ভয়েড রিটার্ন করার মানে কি? এটা বোঝার জন্য আপনাকে এখন একটা ইমেজ দেখাবো। দেখেন তো ভয়েড ভার্সেস নন ভয়েড কোথায়। এই যে ওকে, নাও এই ফাংশনটা যদি আমরা দেখি, এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে, কল হবে যখন, তখনই তো এক্সিকিউট হবে। কল না হলে তো এক্সিকিউট হবে না। তো ধরেন কোথাও এক জায়গা থেকে এই ফাংশনটা কল করা হয়েছে, তো তখন কি ঘটবে? এই লাইনগুলো এক্সিকিউট হবে। এই লাইনগুলো যখন এক্সিকিউট হবে, হওয়ার পরে কি হবে? আপনি বলতেছেন রিটার্ন ভয়েড। ফাংশন তো রিটার্ন করবে কিন্তু সে কোনো ডাটা রিটার্ন করবে না। ভয়েড আপনি এটাই বোঝাচ্ছেন। তাহলে সে কি রিটার্ন করবে? আচ্ছা, আবার এই কোশ্চেনটা রাখেন যে কি রিটার্ন করবে। আবার আপনার এখানে আরেকটা ফাংশন আছে যে ইন্ট ডু অ্যানাদার, তাহলে রিটার্ন টাইপ কি? ইন্টিজার। সো দেয়ারফর ইউ আর রিটার্নিং অ্যান ইন্টিজার পি। তাহলে দিন শেষে আপনি একটা ইন্টিজার রিটার্ন করতেছেন। তো রিটার্ন যখন করতেছেন, কি রিটার্ন করতেছেন? কি রিটার্ন করতেছেন এখানে? একটা ইন্টিজার। তা আপনি একটা বই ধার করছেন লাইব্রেরি থেকে, বইটা রিটার্ন করতেছেন কাকে? লাইব্রেরিকে। আপনি বন্ধুর কাছ থেকে 20 টাকা ধার নিছেন বা 200 টাকা ধার নিছেন, রিটার্ন করতেছেন কাকে? কাকে? আপনার ফ্রেন্ডকে, তাই না? তাহলে এই পিটা যে রিটার্ন করতেছে কাকে? কাকে রিটার্ন করতেছে? আমি যখনই বলবো যে আমি রিটার্ন করি কোনো কিছু, তার মানে তো রিটার্নের একটা গন্তব্য থাকবে। গন্তব্যই যদি না থাকে তাহলে আর রিটার্ন করলাম কিভাবে? তাহলে তো এটা মিনিংলেস স্টেটমেন্ট। তার মানে when I say something is returned, there is a destination, যে কোথায় যাচ্ছে রিটার্নটা বা কাকে রিটার্ন করা হচ্ছে। তাহলে এই পিটা কাকে রিটার্ন করা হচ্ছে? যেখানে 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 ডু অ্যানাদার ফাংশনকে কল করে, অর্থাৎ কলার ফাংশনের কাছে। কলারও কিন্তু একটা ফাংশন বা মেথড, জাভাতে সবই মেথড। তো তাহলে এখন আপনি খেয়াল করেন, মেইন যদি আমার একটা ফাংশন হয়, এখানে অনেকগুলো স্টেটমেন্ট আছে। তো তাহলে যখন মেইন ফাংশনটা কোথা থেকে কল হচ্ছে বা প্রোগ্রাম যখন স্টার্ট হয় তখন মেইন ফাংশন এক্সিকিউট হয়, তখন কন্ট্রোল এখানে ঢুকে যায়। নাও কন্ট্রোল ইজ এ মেটাফোর।
ওকে, এটাতে আমরা বোঝাচ্ছি যে আপনার যে রিসোর্স গুলো ইউজ হচ্ছে, ইট কিপ ট্র্যাকস অফ দ্য ইনস্ট্রাকশন। ওকে, তো আমার এখানে প্রোগ্রাম কাউন্টার, ওকে, রেজিস্টার এগুলো ইউজ হচ্ছে। তাহলে কন্ট্রোল আমরা যদি এইভাবে মেটাফরিক্যালি বোঝার চেষ্টা করি, কন্ট্রোল উইল এন্টার দ্য মেইন এন্ড ইট উইল স্টার্ট এক্সিকিউটিং দ্য স্টেটমেন্টস ওয়ান বাই ওয়ান। যখন সেই কল স্টেটমেন্টটা পেলো ডু সাম, তখন কন্ট্রোল কি করবে? মেইন কন্টিনিউ করবে নাকি এখানে পজ দিবে? হ্যাঁ, পজ দিয়ে কি করবে? তাহলে কন্ট্রোল উইল লিভ মেইন এন্ড কন্ট্রোল উইল এন্টার ডু সাম। তো এখন সে ডু সাম এক্সিকিউট করতেছে, কন্ট্রোল ওয়ান বাই ওয়ান। ডু সাম শেষ, এখন কন্ট্রোল কি করবে? এখন কি হওয়া উচিত? ডু সামের কাজ শেষ, এখন কি হওয়া উচিত? মেইন শুড কন্টিনিউ, কারণ মেইনে কল করা হয়েছিল, কিন্তু কন্ট্রোল তো মেইনের কাছে নাই, কন্ট্রোল আছে ডু সামের কাছে। তাহলে ডু সাম এখন যখন রিটার্ন টাইপ ভয়েড, তখন সে এই কন্ট্রোল রিটার্ন করতেছে উইদাউট ডেটা, এমটি বাক্স। ওকে, মেটাফরিক্যালি এগেন। তাহলে এই যে কন্ট্রোল ফেরত আসলো এই ডু সাম যেখানে কল হয়েছে সেখানে, এন্ড দেন ইট কন্টিনিউস এক্সিকিউশন। তারও কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করার পরে সে দেখলো যে আরেকটা ফাংশন কল টু অ্যানাদার, তখন কন্ট্রোল মেইনে পজ দিয়ে মেইন থেকে বের হয়ে যাবে। কোথায় যাবে? ডু অ্যানাদারে। তাহলে যে কন্ট্রোল এখান থেকে বের হয়ে এই যে ডু অ্যানাদারে চলে আসলো। ডু অ্যানাদারে এসে সে তখন ডু অ্যানাদার এক্সিকিউট করে সে তখন আবার রিটার্ন করতেছে পি। তাইলে এখন এই বক্স কন্ট্রোল রিটার্ন কন্ট্রোল উইথ অ্যান ইন্টিজার। কোথায়? টু দ্য কলার, সো দ্যাট কলার ক্যান গেট ব্যাক দ্য কন্ট্রোল অ্যান্ড কন্টিনিউ। তাহলে আমার যদি একটা কলার থাকে আমাকে রিটার্ন করতে হবে, ঠিক আছে? এখন আমি শুধু কন্ট্রোলও রিটার্ন করতে পারি, আবার কন্ট্রোলের সাথে কোনো ক্যালকুলেটেড ভ্যালু বা রেজাল্ট আউটপুট যদি থাকে সেটাও রিটার্ন করতে পারি। তাহলে যদি শুধু কন্ট্রোল রিটার্ন করি, রিটার্ন টাইপ উইল বি ভয়েড। আর যদি কন্ট্রোলের সাথে আমি কোনো ডাটাও ফেরত পাঠাতে চাই, সো দ্যাট সে ওইটাকে ইউজ করতে পারে টু কন্টিনিউ, তখন রিটার্ন টাইপ হবে নন ভয়েড। নন ভয়েড কি হতে পারে? প্রিমিটিভস হতে পারে, যদি আমি ইন্টিজার, ফ্লোট এগুলো রিটার্ন করি। রিটার্ন টাইপ অলসো ক্যান বি ক্লাস, যেমন একটা স্ট্রিং রিটার্ন করলে রিটার্ন টাইপ স্ট্রিং, অথবা আমি একটা আমার তৈরি করা মডেল ক্লাস অবজেক্টও রিটার্ন করতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে ভয়েড ভার্সেস নন ভয়েড। এনি কোশ্চেন? এটা আমরা করছিলাম। ক্লাস হ্যান্ডেল মানে অবজেক্ট উইদাউট মেমোরি, ক্লাস ইনস্ট্যান্স অবজেক্ট উইথ মেমোরি, এটা আমরা ডিসকাস করে ফেলছি আজকে। ওকে, আচ্ছা, কুইজে কনসেপ্ট এমসিকিউ, আপনাদের 10টা এমসিকিউ কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস অপশন থাকবে। ওকে, নাও মাল্টিপল চয়েস গুলো রেডিও বাটনও থাকতে পারে, চেক বক্সও থাকতে পারে। তো ইফ দ্য অপশনস আর রেডিও বাটন, তার মানে একটাই কারেক্ট হবে। বাট যদি চেক বক্স থাকে তাহলে আপনাকে ঠিক করতে হবে যে কয়টা অপশন আপনি ঠিক দিবেন, মানে অল পসিবল কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। তো সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এরকম 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনের 10 মার্ক। তাহলে আপনার 3টা কুইজ হবে। তাহলে একটা কুইজে আপনি হয়তো 4 পেলেন, একটাতে 7 পেলেন, একটাতে 8 পেলেন। তাহলে আপনার যে বেস্ট 2, 8 আর 7, ওইটার অ্যাভারেজ 7.5। তাহলে আপনার কুইজের মার্ক হলো 7.5 আউট অফ 10। ঠিক আছে, আপনার সেকশন 8। তাহলে এটা বোঝা গেল? আচ্ছা, এখন যেহেতু সময় কম, এটা দিয়ে শেষ করে দিই। অ্যানোনিমাস ভার্সেস নেমড ইনস্ট্যান্স। নাও থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা একটু আগে কি করলাম? আসিফ ইকুয়াল টু নিউ কি করেছি? আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, n1 equal to new note. Good.
skd equal to new faculty, গুড। তাহলে আমার মডেল ক্লাসগুলো যখন আমি বানাবো, খেয়াল করেন এই মডেল ক্লাসের অবজেক্টগুলোকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে myself in my code. Now go back to fxml. Now you have 3 levels. দুইটা লেভেল প্রম্পট করার জন্য, থার্ড লেভেল আউটপুট দেখানোর জন্য। কিন্তু কোডের মধ্যে আপনি ক্লায়েন্ট হিসেবে থার্ড লেভেলটাকে ইউজ করবেন, যে আউটপুট লেভেল ডট সেট টেক্সট। তাহলে সেট টেক্সট কিন্তু মেথড অফ লেভেল ক্লাস। আউটপুট লেভেল হচ্ছে লেভেল ক্লাসের অবজেক্ট, এটাকে আপনি ক্লায়েন্ট বানিয়েছেন। কিন্তু বাকি দুইটা লেভেলকে আপনি কোডের মধ্যে কোনো ইউজ করেন নাই। Now the thing is, when your fxml is rendered, all nodes are instantiated. আপনার 3টা লেভেল অবজেক্টই কিন্তু ক্রিয়েট হবে, কারণ আপনি ওটা রেন্ডার করতেছেন। আপনার 5টা বাটন আছে, প্রত্যেক 5টা বাটন অবজেক্টই ক্রিয়েট হবে। কিন্তু আমাদের কন্ট্রোলার ক্লাসে কি আমরা কখনো লিখছি যে আউটপুট লেভেল ইকুয়াল টু নিউ লেভেল? ক্যান ইউ রিকল দ্যাট? নো, আমরা সরাসরি ইউজ করছি যে আউটপুট লেভেল ডট সেট টেক্সট অথবা এক্স টেক্সট হুইল ডট গেট টেক্সট। কারণটা হলো যে fxml এর যে নোডগুলো, ওই যে fxml লোডার যখন লোড করে তখনই সে ওই fxid গুলোকে ইনস্ট্যান্সিয়েট করে ফেলে, সবগুলোকে ইনস্ট্যান্সিয়েট করে ফেলে, সবগুলোকেই সে নিউ করে। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে অ্যারিথমেটিক অপারেশনের 3টা লেভেল, তাহলে 3টা লেভেলকে সে নিউ করবে, নিউ লেভেল, নিউ লেভেল, নিউ লেভেল। দুইটার কোনো হ্যান্ডেল অ্যাসাইন হবে না, থার্ডটার একটা হ্যান্ডেল নাম দিচ্ছি আমরা আউটপুট লেভেল। তাহলে 3টা লেভেল অবজেক্টের মধ্যে, ইনস্ট্যান্সের মধ্যে 2টা অ্যানোনিমাস ইনস্ট্যান্স আর একটা হচ্ছে নেমড ইনস্ট্যান্স। সো ইনস্ট্যান্স ক্যান বি অ্যানোনিমাস, ইনস্ট্যান্স অলসো ক্যান বি নেমড। ওকে, fxml নোডের ক্ষেত্রে অনেকগুলোই অ্যানোনিমাস থাকে, কারণ আমাদের কোডে তাদের কোনো ইউজ নাই। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটাই কিন্তু নিউ হচ্ছে, প্রত্যেকটা ইনস্ট্যান্সিয়েট হচ্ছে। আপনার অ্যাঙ্কর পেনের একটা ইনস্ট্যান্স তৈরি হবে, আপনার যতগুলো বাটন সবগুলো ইনস্ট্যান্স তৈরি হবে, যতগুলো কম্বো বক্স, যতগুলো লেভেল যা আছে নোড, প্রত্যেকটারই ইনস্ট্যান্স তৈরি হবে। কিন্তু সেই ইনস্ট্যান্সগুলোকে আমি আমার কোডে ইউজ করতে চাই কিনা অ্যাজ এ ক্লায়েন্ট, তার উপর ডিপেন্ড করবে আমি নাম দিব কিনা, অর্থাৎ fxid দিব কিনা। কিন্তু আমাদেরকে নিউ করতে হয় না, কারণ fxml লোডারের যে লোড ফাংশন মেথড সেই এটাকে ইনস্ট্যান্সিয়েট করে দেয়। কিন্তু আমার মডেল ক্লাস তো কেউ ইনস্ট্যান্সিয়েট করে দেবে না, কাজে আমাকে আমার মডেল ক্লাস ডিক্লেয়ার করলে ইনস্ট্যান্সিয়েট করতে হবে। এখন the thing that need to get in our mind যে মডেল ক্লাস অ্যানোনিমাস হতে পারে কিনা। মোস্ট কেসেস মডেল ক্লাস নেমড হবে, কারণ আমরা পারপাসফুলি অবজেক্ট ক্রিয়েট করতেছি, তার একটা নাম দিচ্ছি। বাট দেয়ার আর সাম নিশ এরিয়া, স্পেসিফিক কিছু এরিয়া যেখানে মডেল ক্লাসও অ্যানোনিমাস হতে পারে, কিন্তু সেটা আমরা এখন আলোচনায় আনবো না। পরে আমাকে আরো কোর্সটা আরো প্রোগ্রেস করলে কখন আমাকে রিমাইন্ডার দেন, তখন আমরা হয়তো একটা ইউজ কেস দিয়ে বোঝার চেষ্টা করবো যে দিস ইজ দ্য ইউজ কেস যেখানে আমার মডেল ক্লাস অবজেক্ট অলসো ক্যান বি অ্যানোনিমাস। বাট মোস্ট কেসেস মডেল ক্লাস অবজেক্টগুলো আমরা অন পারপাস ক্রিয়েট করছি, সো দেয়ারফর দেয়ার উইল বি এ নেম। ওকে, তাহলে আমাদের এইটুকু আজকে হলো। কিন্তু যেহেতু আজকে আপনাদের স্কোপটা করাতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আপনাদের আজকে একটা সেশন, এটা হলো না, আমরা নেক্সট ক্লাসে করব। বাট আই উইড রেকমেন্ড ইউ টু ওয়াচ দ্য ভিডিও অফ সেকশন 8, ওকে, অথবা গতকালকের সেকশন 4 এরটাও দেখতে পারেন। ঠিক আছে, ওকে।